গেল সুন্দর। কেটি দাদা, আরে সুন্দর, কোথায় চলে গেছিলে তুমি? কেটি দাদা, আমি কবিরাজের কাছে গেছিলাম, আমার শরীরটা একটু খারাপ হয়েছে তাই। কিন্তু যখন আমি ফিরে আসছিলাম তখন আমি বরুণ দাদাকে দেখলাম। কিন্তু বরুণ, কি হচ্ছে? বসো বসো। ঠিক আছিস তো তুই? কোথায় পেলে ওকে? আগে আমি একে মীনাক্ষীর বাড়ির ঠিক কাছেই দেখতে পাই, কিন্তু ইনি মেয়েদের কাপড় কেন পরে রয়েছেন? ওটা আমার সন্দেহ হয়েছিল যে কেউ বোধহয় ডাইনির রূপে মেয়েদের অপহরণ করছে এইভাবে। আমি বলেছিলাম ওকে এরকম। অপহরণ? বাপরে! কেটি দাদা, আপনি বরুণ দাদাকে টোপ হিসেবে ব্যবহার করলেন? যদি এনার কিছু হয়ে যেত তাহলে? এ তো ওপরওয়ালার দয়া যে এরা দুজন ওখান থেকে আসছিল আর এরা বরুণ দাদার চিৎকার শুনতে পায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ। এবার যান আপনারা। ওর পায়ে দড়ি দিয়ে বাঁধা ছিল। কেডি দাদা, এই সাবিত্রী এখানে কি করছে? আরে আমি কি করে জানবো সাবিত্রী এখানে কি করছে? ভুল সময় ভুল প্রশ্ন করছো তুমি। আপনারা জান, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। কেডি স্যার। বরুণ, তুই ঠিক আছিস? স্যার, কেউ ছিল স্যার, ওর মুখটা আমি ভালো করে দেখতে পারি স্যার। ও আমার পা ধরেছিল আর আমাকে টানার চেষ্টা করেছিল স্যার। আমার সঙ্গে হাতাহাতি হলো, কিন্তু ও আমার মুখে ক্লোরোফর্ম চেপে ধরেছিল। কিন্তু তার আগে আমার হাতেই এই কানের দুল। তুই এটাকে টেনেছিস তো, এটার মধ্যে রক্ত লেগে আছে তার। তুই ঠিক আছিস তো বরুণ? স্যার, মাথাটা ভারী হয়ে আছে। সুন্দর দাদা। আরে বরুণ দাদা, উঠে পড়েছো? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বরুণ দাদা। আচ্ছা, কেডি স্যার কোথায়? কেডি স্যার তো সারা রাত আপনার পাশে বসেছিলেন চিন্তিত হয়ে, আর সকাল হতেই এটা এই নিন। বরুণ, আমি হসপিটালে যাচ্ছি রামধীনের সঙ্গে দেখা করতে, যার ওপর সাবিত্রী হামলা করেছিল। আর তুমি মীনাক্ষীর বাড়িতে গিয়ে দেখো, হয়তো ওখানে কোনো সূত্র পাবে। সুন্দর দাদা, আপনার একটু সাহায্য লাগবে। আপনি যেমন বলবেন। হ্যালো কেডি স্যার।
দাদু তুমি ক্ষমা করবেন, এখন তো পঞ্চায়েত শুরু হয়ে গেছে, তো আপনি এখন এখানে প্রধান। আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এটাই হলো সেই অপরাধী যে আপনার অহংকারকে চূর্ণ করে এখান থেকে চলে গিয়েছিল। এবার ধরতে পেরেছি ওকে। বলুন এবার ওকে কি সাজা দেব? বরুণ ত্রিবেদী, তুমি? তোমার সাহস কি করে হলো এই গ্রামে পা রাখার? প্রধানবাবু, এই বরুণ আমার সহায়ক, আর মুম্বাই আমার সঙ্গে কাজ করে। ওর কথা মতোই আমি এখানে ওই মেয়েটিকে বাঁচাতে এসেছি। ও, তো এই সমস্ত সমস্যার কারণ তুই? তোরই কথা অনুযায়ী এই উকিল আমাদের গ্রামের শান্তি নষ্ট করতে এসেছে। অনেক বছর আগে ওর আর ওর বাবার দ্বারা কিছু হয়নি, তাই ও ওর গুরুকে এখানে নিয়ে এসেছে আবার। কাল রাতেও মীনাক্ষীর ঘরের আশেপাশেই ছিল। বলুন এবার কি করা উচিত ওর সঙ্গে? বাবাজি, বরুণকে সাজা নয়, অভিনন্দন জানানো উচিত। কেননা বরুণের কারণেই এই নিখোঁজ হয়ে যাওয়া মেয়েগুলোর রহস্যের বিষয়টা উন্মোচন হতে চলেছে। কিসের রহস্য? আরে বোঝাতে তো দিন। বাবাজি, আমি বরুণকে বলেছিলাম যে মহিলাদের পোশাক আশাকে গ্রামে ঘুরে বেড়াতে। এমনটা করার কারণ? আমার সন্দেহ ছিল যে কোনো ডাইনি নয়, কোনো মানুষই রয়েছে যে এই গ্রামের এই মেয়েদের অপহরণ করছে। সেই কারণেই আমি এই জালটা বিছিয়েছি। মিথ্যে বলছেন আপনি। আমাদের গ্রামে এরকম কোনো পাপী নেই। যা কিছুই হচ্ছে ওই ডাইনিই করছে। আচ্ছা, তো বলুন যে ডাইনিদের অপহরণ করার ক্ষেত্রে ক্লোরোফর্মের ব্যবহার করা কবে থেকে শুরু হলো? আমি স্কুলের ফর্ম শুনেছি, রেশনের ফর্মও শুনেছি, কিন্তু এই ক্লোরোফর্ম কি? ক্লোরোফর্ম, বাহুবলী বাবু, এমন একটা পদার্থ যেটাকে শুঁকলে মানুষ কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে থাকে। আর এই পদার্থেরই ব্যবহার বরুণকে অপহরণ করার সময়ও করা হয়েছিল, কেননা আমি ওর হাত থেকে ওই ক্লোরোফর্মের গন্ধটা পেয়েছি। এটা তো আপনার মন গড়া গল্পও তো হতে পারে উকিল বাবু। আমরা আপনার কথা কি করে বিশ্বাস করব? আমার কথা আপনি নাও বিশ্বাস করতে পারেন বাহুবলী বাবু, কিন্তু এই কানের দুলটাতে তো বিশ্বাস করতে পারেন আপনি। এই কানের দুল কার? এই কানের দুলটা সেই ব্যক্তিরই যিনি চেষ্টা করেছিলেন, একটা উদ্যোগ নিয়েছিলেন বরুণকে অপহরণ করার। আর দেখুন, তার রক্তও লেগে আছে এটার মধ্যে। তো বরুণ জানতে পারেনি যে অপহরণকারী কে? দেখা যায়নি, অন্ধকার ছিল, তাই অন্ধকারে তাকে দেখতে পাওয়া যায়নি। কিন্তু আপনি যদি এই কানের দুলটাকে খুব মন দিয়ে দেখেন, ছেলেদের কানের দুল, আর যেরকমটা আমি বললাম যে এটার মধ্যে রক্তও লেগে রয়েছে, হাতাহাতি করার সময় বরুণ এই কানের দুলটা তার অপহরণকারীর কাছ থেকে টেনে নেয়। কান কেটে যাওয়ার কারণে এটার ওপর সেই রক্তটা লেগে যায়, যাতে এই বিষয়টা তো একেবারে স্পষ্ট হয়ে যায় যে যেই অপহরণ করতে আসুক এই মেয়েগুলোকে, তারা কোনো ডাইনি নয়, মানুষ। কেননা ডাইনিদের রক্ত বাইরে বেরিয়ে আসে না। যদি একবার এটা মেনেও নি যে তুমি যেটা বলছো সেটা সত্যি, কিন্তু নাবালিকা মেয়েদের অপহরণ করার কারণটা কি? বেশ ভালো বললেন বাহুবলী বাবু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনি মনে কিছু করবেন না। আপনার স্ত্রী মানসী দেবীর সঙ্গে একটু কথা বলতে চাইবো আমি। এই উকিল, বাহুবলী বাবু, বল আমার মধ্যেও বহু রয়েছে। এটা পঞ্চায়েত, আখড়া নয়, তাই মানসিক শান্তিটাকে একটু বজায় রাখার চেষ্টা করুন। সমরজিৎ, রাগ সংযত কর। কেডি বাবু, আপনি মানসীকে যা প্রশ্ন করতে চান করতে পারেন। সঙ্গে একটা অনুরোধ করব বাবাজি। বরুণ যা কিছু করেছে তা আমার কথা মতোই করেছে। এবার যদি ওর দড়িগুলো খুলে দেওয়া হয় তো। খুলে দাও ওর দড়ি। ধন্যবাদ বাবাজি। আসুন মানসী দেবী, একটু আপনার স্বামীর পাশে এসে দাঁড়ান।
তো মানসী দেবী, আপনার স্বামী এখানেই দাঁড়িয়ে রয়েছে আপনার সঙ্গে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটা বলুন যে কালকে আপনি তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানে কিছু কথা বলছিলেন ওনার সঙ্গে, যেটা আমার কানে এসে পৌঁছয়। বাবা, আমাকে আর কত বলিদান দিতে হবে? ব্যাস মা, আর একটা বলিদান। 10টা বলিদান তুমি দিয়েছো, এই শেষ বলিদানে তুমি পিছিয়ে এসো না। আমি আর কত সহ্য করব? আমাদের বিয়ের 11 বছর হয়ে গেছে। 11 বছর, 11টা বলিদান। কি মানে এটার কি কথা চলছিল বলুন না? কেন দেখা করতে গিয়েছিলেন আপনি তান্ত্রিক বাবার সঙ্গে? আমি ওই আহুতি বলে দে দিতে। মা, বলিদান দেহি। দেখুন বাবা, বলছেন তো যে বলিদান দিতে চাইছিলেন আপনি। 10 জন মহিলার বলিদান দিয়েছিলেন আপনি, 11 জন মহিলার বলিদান দিতে চাইছিলেন। এই কথাটা ঠিক কি ঠিক না? আমি মেয়েদের আহুতি দিইনি, মেয়েদের বলিদান দিইনি। আমি তো ওই তান্ত্রিক বাবার মত অনুযায়ী ছাগলের বলিদান দিচ্ছিলাম। কেন? বলিদান দেহি। আমি ওকে এই কথাটা গোপন রাখার কথা বলেছিলাম। আমি এই অসহায়কে সাহায্য করার চেষ্টা করছিলাম। আমি এই নিঃসন্তান মহিলাকে সন্তান সুখ দিতে চেষ্টা করছিলাম। এই জন্যই 11টা ছাগলের বলিদান দেওয়া আবশ্যক ছিল। উকিল বাবু, আমার স্ত্রীকে অপবাদ দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটাই যে আপনি ঠিক আর আমরা ভুল? কোনো প্রমাণ বা সাক্ষী আছে আপনার কাছে? আর যদি না থাকে তো আপনাকে একটা উপদেশ দিচ্ছি। আজ সন্ধেবেলার টিকিট আছে 2টো আমার কাছে, ওটাকে নাও আর ফিরে যাও এখান থেকে। কেডি স্যার, কি হলো? স্যার আমি তান্ত্রিককে আগে কোথাও দেখেছি। কোথায়? স্যার মনে পড়ছে না, কিন্তু এর মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। পরে বিষয়ে কথা বলছি। উকিল বাবু, কথা বন্ধ হয়ে গেছে নাকি আরো কথা আছে আমার পরিবারকে নিয়ে? দেখুন বাহুবলী বাবু, আপনার পরিবারের অপমান করা আমার কোনো রকম উদ্দেশ্য ছিল না। আমি শুধুমাত্র সত্যি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিলাম একটা। তো জেনে গেছেন সত্যিটা? বলিদান মেয়েদের নয়, ছাগলদের দেওয়া হতো। মানসী দেবী, এটা কি ঠিক নয় যে এই যে বলিদান আপনি দিতে যাচ্ছিলেন সেটা পুত্র লাভের জন্য নয়, আপনার স্বামীর পাপ মুক্তির জন্য আপনি করছিলেন? তোমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। আপনার স্বামীকে জিজ্ঞাসা করে নেব, আপনি এরকম কি পাপ করেছেন আপনি বাহুবলী বাবু, যে কারণে আপনার স্ত্রীকে বলিদান দিতে হচ্ছে? এদিক ওদিক একদম চাওয়াচাবি করবেন না, আমার প্রশ্নের উত্তরটা দিন। আপনি বলুন, ঠিক কি পাপ করেছেন আপনার স্বামী? দেখুন, আপনি স্বয়ং যদি এই কথাটা বলতে না চান তো অন্যান্য সাক্ষীও রয়েছে আমার কাছে এই বিষয়টা খোলসা করার জন্য। বাবাজি, যদি আপনার অনুমতি পাওয়া যায় তো আমি ডক্টর ভান্ডারীকে আপনার সামনে প্রস্তুত করতে চাইব, কয়েকটা প্রশ্নও করতে চাইব সত্যিকে সামনে আনার জন্য। যদি আপনি অনুমতি দেন তো আমি ডক্টর ভান্ডারীকে এখানে ডাকতে পারি? খবরদার যদি ওই মহিলার নামটা নিস তুই, জিভ কেটে দেব। নাম তো আমি নিয়েই ফেলেছি বাহুবলী বাবু, এখনো আমার জিভটা আপনি কাটেননি। আপনার অনেক কিছু কেটে যাবে এবার। আসুন ডক্টর, এখানে আপনি একটু এদিকে আসুন। ডক্টর, ওনাকে ভয় পাওয়ার এখানে কোনো রকম কারণ নেই। ওনার দাদু আর আমি এখানে থাকতে আপনার কেউ কিচ্ছুটি করতে পারবে না। এবার বলুন বাবাজিকে যে কয়েক বছর আগে মীনাক্ষী আপনার কাছে এসেছিলেন চিকিৎসার জন্য, কে নিয়ে এসেছিলেন ওনাকে, আর কি সমস্যা ছিল ওনার? বাহুবলী মীনাক্ষীকে আমার কাছে নিয়ে এসেছিল। বাহুবলী বাবুই মীনাক্ষী দেবীকে আপনার কাছে নিয়ে এসেছিলেন কেন? মীনাক্ষীর গর্ভপাত করানোর জন্য। তারপর কি হলো?
ওই বাচ্চাটা বাহুবলী সমরজিৎ ঝালারি। আর তারপর কি হলো বলুন? মীনাক্ষীর অবস্থা খুবই খারাপ ছিল, রক্তের অভাব ছিল ওর শরীরে। এই অবস্থায় ওর গর্ভপাত করানোটা সম্ভব ছিল না, ওর প্রাণও যেতে পারত। আর এই জন্য আমি বারণ করে দিয়েছিলাম। বাবাজি, আপনি তো বুঝতেই পেরে গেছেন নিশ্চয়ই বিষয়টা এখানে কি। আপনার নাতি মীনাক্ষীকে নিয়ে গিয়ে তার গর্ভপাত করাতে গিয়েছিল, কেননা ওনার বাচ্চা ওর পেটে ছিল। আর যখন এরকমটা হতে পারলো না, তো গোটা গ্রামের অপমানের হাত থেকে বাঁচতে ও মীনাক্ষীকে ডাইনি হিসেবে প্রমাণ করার চেষ্টা করলো, যাতে সব মানুষের মীনাক্ষীর ওপর থেকে বিশ্বাসটা উঠে যায়। কি তান্ত্রিক বাবা, আমি কি ঠিক বলছি নাকি না? ইনি আপনাকে বলেছিলেন কি বলেননি এই কাজটা করতে? হ্যাঁ, এটা ঠিক কথা। আমি বাহুবলীর কথাতেই এই ঘৃণ্য কাজ করেছিলাম। মানে মীনাক্ষীর শরীর এবং আচরণে ডাইনির মতন কোনো ব্যাপার ছিল না। মিথ্যে, এই সব কথা মিথ্যে। যে কোনো শহরের ডাক্তার এখানে এসে যা কিছু বলবার আমরা তা মেনে নেব। আরে তান্ত্রিক মিথ্যে কথা বলছে। মীনাক্ষী একটা ডাইনি ছিল, আর ওর বাবা মা ওকে কালো জাদু করতে দেখে ফেলেছিল। এটা কি সত্যি নয়? আজ্ঞে না বাহুবলী বাবু, এটা সম্ভব যে আপনি যে ব্যবহার ওনার সঙ্গে করেছিলেন সেই কারণে উনি ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আর তারপর যেটা হলো সেটা হলোই, কেননা ও কালো জাদু সম্পর্কে কিছুই জানতো না। কিন্তু মীনাক্ষীর মা বাবার লাশ যেটা সুন্দর দেখেছিল, তার কি হলো? বাবাজি, এই প্রশ্নটা আপনি আপনার নাতির কাছে জিজ্ঞেস করুন না। দিন উত্তর দিন আপনি বাবাজির এই প্রশ্নের। আমি কি করে জানবো? আপনি যখন গল্প শোনাচ্ছেন তখন আপনিই বলুন। ঠিক আছে, চলুন তাই হোক। যেরকমটা আমি বলেছিলাম বাবাজি, যে বদনামি থেকে বাঁচার জন্য আপনার নাতি মীনাক্ষীকে ডাইনি প্রমাণিত করে, ওর মৃতদেহটা দেখে ওর মা বাবা এটাকে সহ্য করতে পারে না, ওরা বিষ খেয়ে আত্মঘাতী হয়ে যান। বক্তব্যটা আমার ঠিক নাকি ঠিক না? কি বাজে বকছেন আপনি? আপনি একটা ডাইনিকে বাঁচানোর জন্য আমাকে দোষারোপ করছেন আপনি, আর এর জন্য আপনাকে অনেক বড় মূল্য দিতে হবে উকিল। বন্ধ করুন। আপনার এই সব কাজের জন্যই আজ পর্যন্ত আমার কোল খালি রয়েছে। মানসী দেবী, কি আপনি কিছু জানেন এই বিষয়ে? হ্যাঁ, বলুন না। উনি হাসপাতালে পয়সা দিয়ে মীনাক্ষীর মা বাপের কথা লুকিয়ে রেখেছেন, আর ওনার জন্যই ওর এই হাল হয়েছে। আপনার স্ত্রী বয়ান দিয়েছেন আপনার বিরুদ্ধে, আপনার সেই স্ত্রী যে আপনার পাপ ধোয়ার জন্য তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করে বলিদান করছিলেন। মুখ লুকিয়ে নিলে কিচ্ছু হবে না বাহুবলী। সত্যি থেকে কতদিন মুখ লুকিয়ে থাকবে? আর মানসী দেবী, আপনিও এই ধরনের পাপে আপনার স্বামীর অংশীদারিত্ব করছেন। আপনি এটা ভাবলেন না যে আপনার এই কাজটার জন্য একটা নির্দোষ মেয়ের প্রাণ যেতে পারে? বাবাজি, আপনার পঞ্চায়েতে এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে মীনাক্ষী ডাইনি ছিল না, ওকে মিথ্যা মিথ্যা ডাইনি বানানো হয়েছিল ব্যক্তিগত লাভের জন্য। আর যখন মীনাক্ষী ডাইনি নয়, তখন এটা প্রশ্নই ওঠে না যে ও ডাইনি সেজে সাবিত্রীর শরীরে প্রবেশ করে। আর যদি এরকমটা না হয়, তাহলে তার মানে এই দাঁড়ায় যে সাবিত্রী ডাইনি হতে পারে না। আমি অনুরোধ করব আপনার কাছে যে ওকে ওর নিজের জীবন আর বেঁচে থাকার সুযোগ দেওয়া হোক, ছেড়ে দেওয়া হোক ওকে। এটা কোনো গল্প নয়, না কোনো ভূতের কাহিনী, এটা বাস্তবের ঘটনা। সাবিত্রীর শরীরের মধ্যে প্রেতাত্মা বাসা বেঁধেছে। আর কাল রাত্রে উকিল সাহেব, আপনারও এটার অনুভব হয়েছে, মনে আছে আপনার, নাকি ভুলে গেছেন? একটা কথা বলুন তো উকিল সাহেব, এত কড়া পাহারা থাকা সত্ত্বেও সাবিত্রী সুন্দরের ঘরে কি করে পৌঁছলো? আর তারপর ও আপনাকে আক্রমণও করলো।
এটা তো কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা তো অবশ্যই কোনো প্রেতাত্মারই কাজ, সেই করতে পারে এটা। বলুন, বলুন, কোনো উত্তর আছে আপনার কাছে? ডাইনি, 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 ধরো, 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 ডাইনিকে ধরো, ধরো, ডাইনিকে, ধরো, ধরো, কেউ ছাড়বে না, ধরো, কেউ ছাড়বে না, ধরো গিয়ে ওকে, ধরো, ধীরে ধরো, ধীরে ধরো ওকে, ডাইনিকে ছাড়বে না, ধরো, ডাইনিকে ধরো, ধরো আজকে, ধরো ওকে, ডাইনি, ডাইনি, আরে ডাইনি এ আমি মীনাক্ষী, মীনাক্ষী। তুমি আমার প্রাণ, আমি তোমার প্রাণ নিয়েই ছাড়বো। ধরো ডাইনি, ডাইনি, ধরো ওকে, ধরো, ডাইনি, ধরো, ডাইনিকে ছাড়বে না, ধরো, ঘিরে ধরো সবাই, ঘিরে ধরো, 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 ঘিরে ধরো ডাইনিকে, ডাইনিকে ধরো। কেটিদা, কেটিদা, গ্রামবাসীরা সাবিত্রীকে আবার ধরে ফেলেছে। ওরা ওকে জ্যান্ত পুড়িয়ে মারতে চায়। ভাগ্য ভালো যে প্রধানবাবু ছিলেন, উনি ওদের আটকে দেয়। আর কাল সকালেই পঞ্চায়েত ডেকেছেন, আর এটাই বলেছেন যদি কালকের মধ্যে আপনি ওকে নির্দোষ প্রমাণিত না করতে পারেন তাহলে কালই ওর শেষ দিন হবে। স্যার এই লোকেদের কি করে বোঝাবো যে ডাইনি বলে কিছু হয় না? তুমি তোমার এই অসুখের জন্য কোন রকম ওষুধ নিচ্ছ কিনা? নিচ্ছি কেডি দাদা। আচ্ছা সুন্দর আমার বন্ধু, ভালো লাগছে না এটা জিজ্ঞেস করতে, কেননা তোমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার একটা কাজ যদি তুমি করে দিতে পারতে তো। বলুন না। এই সাবিত্রীর কোনো বান্ধবী আছে বা কোনো কাছের মানুষ বা চেনা জানা কেউ যে ওর বিষয়ে সমস্ত কিছু বলতে পারবে? হ্যাঁ কেডিদা, সাবিত্রীর একটা বান্ধবী রয়েছে যে সবসময় ওর সঙ্গে থাকতো। ওকে ডাকছি। হ্যাঁ ডেকে দাও না। কিন্তু কেডিদা একটা প্রবলেম আছে। ও হলো বোবা আর কালা। আপনি ওর কথা শুনতেও পাবেন না আর বুঝতেও পারবেন না। সেটা চিন্তা করো না। ঠিক আছে কেডি দাদা। কার হতে পারে এই দুলটা? সাবিত্রী যেটা করলো সেটা কেন করলো? এতগুলো প্রশ্ন রয়েছে আর উত্তরও একটা নেই। তুই শুনছিস তো আমি তোর সাথে কথা বলছি? হ্যাঁ স্যার, আমি আপনার কথাই গেম খেলছিস শুনছিলাম। নাকি? কি করছিস না, না, তুই? গেম খেলছি না স্যার। এই দেখুন তান্ত্রিকের ছবিটা দেখছিলাম স্যার। একে আমি আগে কোথাও দেখেছি স্যার, মনে পড়ছে না কোথায়। তুই এই ফটোটা ইমেল কর আমাকে। স্যার মেল সেন্ড। হ্যাঁ এই দেখ, এই দেখ এবার চেন। স্যার, স্যার এই কেসটাই। তবে কেমন আছিস ভাই? তুই জামুল গ্রামে একটু আসতে পারিস? একটা জরুরি কাজ আছে। কেডি দাদা, গীতা। কাল যে ঘটনা ঘটেছে তাতে এটা প্রমাণ হয়েছে যে সাবিত্রীর মধ্যে মীনাক্ষীর আত্মা আছে। আর ওই যে 10 জন মেয়ে হারিয়ে গিয়েছিল তাদেরকেও সাবিত্রী ডাইনি খেয়ে ফেলেছে। এবার উকিল সাহেবের আর কোনো কথা চলবে না। ক্ষমা চেয়েছি বাবাজি, এই কেসের কারণে দুরাতে আমি শুইনি। কোনো ব্যাপার নয়, আপনার বিছানাপত্র সব গুছিয়ে শহরে যান আর আরাম করে ঘুমোন। কারণ শয়তানের চেহারা সামনে এসে গেছে। হ্যাঁ, শয়তানের আসল চেহারাটা তো আমার সামনে চলেই এসেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত বাবাজির সঙ্গে পরিচয় করাইনি ওই শয়তানের। তুমি কি বলতে চাইছো কেডি বাবু? এটাই যে এই তান্ত্রিক বাবার সঙ্গে পরিচয় তো করিয়ে দিই আপনার। এখন কি বাজে কথা বলছো? বাজে কথা নাকি এটা কাজের কথা সেটা তো সময় বলবে। প্রথমে আমাকে কয়েকটা প্রশ্ন করে নিতে দিন বাবাজিকে। বাবাজি, এই ভণ্ডকে, ক্ষমা চেয়ে নিচ্ছি, এই তান্ত্রিক বাবাকে আপনি কতদিন ধরে চেনেন? এই প্রায় 5 বছর ধরে। 5 বছর ধরে নাকি একটু কম বেশি হবে? বেশি, প্রায় 5.5 বছর ধরে। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো কেডি বাবু?
বাবাজি, আমি এই কারণে জিজ্ঞেস করছি কেননা কিছুদিন আগেই আমি আমার সহায়ক বরুণকে আমাদের পুরনো কিছু কেসের একটু পরীক্ষা করতে বলছিলাম, আর একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আমরা এখানে পেয়েছি। বাবাজি, এই দেখুন, এটা আমাদের তান্ত্রিক বাবার ছবি দাড়ি গোঁফ অবস্থায়। আর এই যে ব্যক্তি রয়েছেন, ওনার ফটো পুলিশের ফাইলে বেশ কিছু বছর ধরে রয়েছে। কিছু পুরনো ঘটনা নিয়ে, ডাকাতি, লুট, ভোপালে একটা ব্যাংক লুট করে এই ব্যক্তি ফেরার হয়ে গিয়েছিল। এখন দেখুন, যদি এই ব্যক্তির মুখে দাড়ি গোঁফ লাগিয়ে দেওয়া হয়, হ্যাঁ, আমাদের তান্ত্রিক বাবার মতন মুখটা চলে আসে। কি হলো, পালাতে পারলে না? তুমি আমাদের গ্রামে পুলিশকে নিয়ে এসেছো, আমি তোমার হাড় গোড় ভেঙে দেব। আরে ও বাহুবলী বাবু, আমার হাড়গোড় কোনো দেশলাইয়ের কাঠি নয় যে এমনি এমনি ভেঙে দেবেন। আর ভাঙার জন্য যখন এতটাই উৎসুক হয়ে গিয়েছেন, একটু ধৈর্য ধরুন না, খুব তাড়াতাড়ি জেলের রুটি ভাঙতে হবে। আর হ্যাঁ, এনার হাতের মাপের হাত করা এখনো এসেছে কি? পড়ন হাত করা? কিন্তু আমি কি করেছি? আপনি কি করেছেন? একটা নির্দোষ বাচ্চা মেয়েকে গর্ভবতী করেছেন, আর তারপর গর্ভপাত করার চেষ্টা করেছেন। যখন সফল হলেন না, ওকে ডাইনি ঘোষণা করলেন, আর তারপর তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করলেন। এই সমস্ত অপরাধ আপনি করেছেন, আর এই অপরাধগুলো করার জন্য আপনি লম্বা শাস্তি পাবেন আদালতে। কিন্তু আপনাকে হাতকড়ি পরানো হোক তার আগে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই আমি আপনাকে। যা প্রশ্ন জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করো, যা সাজা দিতে চাও আমাকে দিয়ে দাও, কিন্তু একটা কথা মনে রেখো, সাবিত্রী একটা ডাইনি। দেখোনি তুমি কেমন করে একটা নাবালিকা মেয়ের চুল কেটে দিল? ঠিক সেইভাবেই যেভাবে অন্য নাবালিকা মেয়ের চুল পাওয়া গিয়েছিল ওদের কাঁচা চিবিয়ে খাওয়ার পরে। কি কথা বলছেন বাহুবলী? যেই মহিলার এই মুহূর্তে 4টে দানা চিবানোর ক্ষমতা নেই, সেই 4টে বাচ্চাকে একেবারে চিবিয়ে খেয়ে নেবে? বোকা কথা। বাবাজি, বাস্তবে ঘটনাটা হলো যে সাবিত্রী একটা রোগের শিকার, যাকে ডিসঅ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বলা হয়। এটা কিরকম অসুখ? আমি আপনাকে বুঝিয়ে বলছি বাবাজি। এই ডিসঅ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার একটা এমন ধরনের রোগ যেখানে রোগীকে একই সময়, একই ব্যক্তির মধ্যে একই সময় আলাদা আলাদা ব্যক্তিত্বের প্রকাশ ঘটে তাদের মধ্যে। একটাই মানুষের মধ্যে আলাদা আলাদা লোক? এটা কি করে বিশ্বাসযোগ্য হয়? হ্যাঁ বাবাজি, 2 বা 3 বা অনেকই। যেরকম লন্ডনে কিম নভেল নামে একজন মহিলা ছিলেন, যার মধ্যে একই সময় 100 জন 100 আলাদা আলাদা ব্যক্তিত্ব বাস করতেন। তাহলে কি এই ভয়ানক অসুখটা সাবিত্রীরও আছে? একদমই ঠিক বলছেন আপনি বাবাজি। আর এই বিষয়টা নিয়ে আমি একজন আমার মনোচিকিৎসক বন্ধুর সঙ্গে কথাবার্তা চালিয়েছি, আর উনি এই বিষয়টা স্পষ্ট করেছেন যে সাবিত্রীরও এই রোগটা রয়েছে। ও নিজের মনে নিজেকে মীনাক্ষী বলে ভেবে থাকে। কিন্তু মীনাক্ষী কেন, অন্য কেউ নয় কেন? সাবিত্রীর বন্ধু গীতা আমাকে এটা বলেছে যে যখন ও বিয়ে করে আসে এই গ্রামে, তো সারাদিন গীতা আর সাবিত্রী গ্রামে ঘুরে ফিরে বেড়াতো। আর সেই সময়ে যে শুনশান একলা ঘর ছিল মীনাক্ষীর, সেইটা বেশ পছন্দের ছিল সাবিত্রীর। তো তারপর বাবাজি আস্তে আস্তে সাবিত্রী নিজেকে মীনাক্ষী ভাবতে থাকে মনে মনে। মীনাক্ষীর প্রভাব পড়তে শুরু করলো। মধ্যরাতে ও মীনাক্ষীর পোশাক পরে সেজে তার মতো ঘুরে ফিরে বেড়াতো।
মীনাক্ষীর মতো কথা বলতে শুরু করলো বাবাজি। আর সেই বাক্যটাই বলতে থাকলো যেটা মরার সময় মীনাক্ষী বাহুবলী বাবুর জন্য বলেছিল। আমি মীনাক্ষী, তুমি আমার প্রাণ, আমি তোমার প্রাণ নিয়ে ছাড়বো। আর সময়ের সঙ্গে সঙ্গে ও পুরোপুরিভাবে নিজেকে মীনাক্ষী ভাবতে শুরু করলো। উকিল বাবু, আপনার ভালো হোক, ধন্যবাদ। আপনি আমার বউ সাবিত্রীকে পাগল প্রমাণ করে আমার মনের বোঝা হালকা করে দিলেন। হয়তো আমার ভালোর জন্যই এবার আমি আমার ছেলে আকাশের আরেকটা বিয়ে দিতে পারবো। কত বিচিত্র রকমের মানুষ আছে এই পৃথিবীতে, এতটা সরলতার সঙ্গে নয় জানকী দেবী। আপনার পুত্রবধূ সাবিত্রী এই মানসিক রোগের শিকার হয়েছে, সেটার কারণ এইটা যে আপনার কারণে আর আপনার পুত্রের কারণে ওকে মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। অত্যধিক মানসিক চাপ দিয়েছেন আপনারা ওকে, তার উপর আবার 15 টাকা চান। এখন আমাদের দেশে আইন এই ধরনের অপরাধের জন্য কম করে 5 বছরের সাজা তো দিয়েই থাকে, সেটা তো ভুগতে হবে আপনাদের দুজনকে। আমি আমার গ্রামকে ঈশ্বরের স্থান মনে করতাম, কিন্তু এ তো পাপীতে ভরে গেছে। কেডি বাবু, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি এখানে এসেছেন আর আমাদের গ্রামের দুর্নীতি দূর করেছেন। ব্যাস, আপনি আমাদের শুধু এইটুকু বলে দিন যে আমাদের গ্রামের নিরীহ মেয়েগুলোর অপহরণকারী কে। এই হলেন সেই মহাপাপী, আমাদের পূজনীয় তান্ত্রিক বাবা ওরফে কুমার সিং। ওনার বিষয়ে তদন্ত করার পরে জানতে পারা গিয়েছে বাবাজি যে জামুল গ্রামের পাশেই একটা গ্রামে ওনার খাতা চলছে ব্যাংকে। আর যখনই জামুল গ্রাম থেকে মেয়েরা নিখোঁজ হয়ে যায় তার পরের দিনই ওই ব্যাংকে খাতাতে, ওনার খাতাতে আরব দেশের কোনো ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা জমা হচ্ছে, যার থেকে এটা স্পষ্ট যে ও সাবিত্রীর অসুখের সুযোগটা নিয়ে মেয়েদেরকে নিখোঁজ করে ফেলতো, আরব দেশে তাদেরকে নিয়ে গিয়ে ব্যবসা করত, বিজনেস করত, আর সাদাসিধে সাবিত্রীর ওপরে এই দোষটা দিত যে ও মেয়েদেরকে কাঁচা চিবিয়ে খায়। আমার মনে হয় একে কেউ বিষ খাইয়ে দিয়েছে। দেবে? হ্যাঁ বল। ওকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যা। তান্ত্রিক তো মারা গেল, তো কেস তো এবার শেষ হয়ে গেল কেডিদা। না সুন্দর, তান্ত্রিক তো শুধুমাত্র একটা পুতুল ছিল। আমাদের সেই মানুষটাকে খুঁজতে হবে যার হাতে এই পুতুলের দড়িটা আছে। স্যার যেই হোক না কেন এই গ্রামেরই হবে। সেটা তো বুঝলাম বরুণ, কিন্তু 5000 লোক থাকে এই গ্রামে। ওই তান্ত্রিক শুধুমাত্র সবার বাড়িতেই এই তন্ত্র মন্ত্র করতে যেত। হ্যাঁ তবে বল, কি সাপের বিষ ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়েছিল তান্ত্রিককে? বিচিত্র বিষয় এটা। সুন্দর, শোনো, তুই গিয়ে বাবাজিকে বল যে আমি খোঁজ নিয়ে নিয়েছি যে অপরাধী ঠিক কে। রাজ পঞ্চায়েতের সবার সামনে তার নামটা আমি বলে ফেলবো। যা। ঠিক আছে কেটি দাদা। তুই কোথায় যাচ্ছিস? তুই একটা কাজ কর, ঠিকই বলছেন বাবাজি, ভগবান আর শয়তান দুজনেই আমাদের চোখের সামনে থাকে, আমরাই চিনতে পারি না। কথা তো ঠিকই বলছো কেডি বাবু, কিন্তু কি অর্থ করে বলছো সেটা বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি না বাবাজি, কিন্তু আমি বুঝিয়ে বলি তার আগে আমি সুন্দরকে অভিনন্দন জানাতে চাইবো, ধন্যবাদ দিতে চাইবো। কেননা যদি সুন্দর না হতো তাহলে আমি এই ঘটনার আসল চেহারাতে, আসল ব্যক্তিতে পৌঁছতে পারতাম না। সুন্দর আসো ভাই, এখানে আসো, এখানে বসো।
এসো এসো এসো। ক্যা বাত হ্যায়, তুমি যদি না থাকতে তাহলে আমরা এই বিষয়টাকে কিন্তু বুঝতেই পারতাম না একদম। হাত মেলাও একবার, যাতে আমি তোমার আসল চেহারাটা সবাইকে দেখাতে পারি। কি হলো ভাই সুন্দর, তোমার কানে কি হলো? কানে তোমার ব্যথা করছে? আঘাত লেগেছে? কিভাবে? কোথাও ডাইনি কামড়ে দেয়নি তো? আচ্ছা, বলা বন্ধ হয়ে গেছে? আমি বলে দেবো, এই কানে চোটটা তোমার তখন লেগেছে যখন তুমি বরুণকে মহিলা ভেবে তাকে অপহরণ করার একটা চেষ্টা করেছিলে। তোমাদের দুজনের মধ্যে একটা হাতাহাতি হয় আর বরুণ তোমার কান থেকে দুলটা টেনে নেয়। আরে এটা তো বরুণ, চলো কি তোলো, চলো। সেটা তুমিই ছিলে, ওটা তোমার কানেরই দুল ছিল। আর দেখো, এখন এইখানে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি রক্ত পরীক্ষা করা যায়, তোমার রক্ত আর ওই দুলে যে রক্তটা আছে, তো প্রমাণ হয়ে যাবে না? আমি আপনাকে সাহায্য করলাম কেডিদা, আর আপনি আমাকে দোষারোপ করছেন। বাবুজি, এইসব মিথ্যে, এই সব মিথ্যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন তোলা হচ্ছে এতটাই? চলো এটা আমাদের বলো যে তোমার ওই যে চলে ফেরা দূরভাষ যন্ত্র মোবাইল ফোন আছে, সেটা কোথায় এখন দেখাও। বুঝতে পারছো না? ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো, আমি ডায়াল করছি, তোমার ফোন নাম্বার এখন ডায়াল করছি। হতে পারে যে এখানে কোথায় হয়তো ওটা রয়েছে। বাচ্চা তো এটা কোথাও, ও আমার পকেটে আছে। এটাই তো? আরে ভাই, ওটা তুমি সেদিন তোমার ওই টেবিলের উপর রেখে দিয়ে এসেছিলে, আমি তারপর ওটাকে উঠিয়ে নিয়েছিলাম। (971) কোড আছে। এতবার 971 কোডের এই নাম্বারে তুমি ফোন করেছো, এই দেখো কতবার সেখান থেকে তোমার এখানে ফোন আসে। বাবাজি, 971 আরব দেশের কোড, যেখানে সুন্দর সাহেব খুবই অসুন্দর কাজকর্ম করতেন, গ্রামের মেয়েদের বিক্রি করে ব্যবসা করতেন আরব দেশের সঙ্গে। এই বলা হয় যে পয়সা কথা বলে, আর এই যে 1 বছরেই যবে থেকে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে জাম্বুল গ্রাম থেকে, তবে থেকে তুমি টাকায় লাল হয়ে উঠছো, এদিক ওদিক টাকা ছড়াচ্ছ, বাড়ি বানাচ্ছ। ভাবনা চিন্তাতে তো চলেই আসবে এই বিষয়গুলো, যে হঠাৎই এটা কিভাবে। চলো, এই ফোনটা আমি এখন এখানে রাখছি। আবার কত বলাবে আমাকে দিয়ে? পরে বলবো আমি, নাকি নিজেই তুমি বলবে? তুমি হলে মীনাক্ষী, তুমি হলে মীনাক্ষী, তুমি মীনাক্ষী, তুমি মীনাক্ষী, তুমি মীনাক্ষী, তুমি মীনাক্ষী, তুমি মীনাক্ষী, তুমি মীনাক্ষী, মীনাক্ষী, মীনাক্ষী। আমি নিজের দারিদ্রতায় অধৈর্য হয়ে পড়েছিলাম, আর নিজের স্বপ্ন সফল করার ছিল আমার। আর বিদেশে বসে থাকা আমার বন্ধু মেয়েদের নিয়ে ব্যবসা করার উপায় বলে আমায়। তো এই যে পরিকল্পনা তুমি বানালে, সুন্দরবাবু, তান্ত্রিক বাবাকে কিভাবে এই পরিকল্পনায় আনলে তুমি? 1.5 বছর আগেই আমি তান্ত্রিক বাবার আসল রূপ জানতে পারি। উনি সরল গ্রামবাসীদেরকে বোকা বানিয়ে ঠকাচ্ছিলেন দিনের পর দিন ধরে। আমি ওনাকে হাতে নাতে ধরি। ওনার আসল রূপ আমার সামনে আসা সত্ত্বেও আমি ওনাকে পুলিশে দিইনি, বরং নিজের প্ল্যানে ওনাকে টেনে নিয়েছিলাম। বুঝে গেছি। যখন তান্ত্রিক বাবা মানে কুমার সিং এর আসল চেহারাটা গ্রামবাসীর সামনে চলে আসলো, তুমি ভয় পেয়ে গেলে। কোথাও এই যে পরিকল্পনা যেটা তুমি এতদিন চালাচ্ছিলে,
এটা সাধারণ মানুষ জেনে যাতে না ফেলে, এই কারণেই তুমি তান্ত্রিক বাবাকে ওই বিষ ভরা ইঞ্জেকশনটা তুমি দিয়ে দিলে। ঠিক বলছি আমি নাকি আমি ঠিক বলছি? সুন্দর, তুমি তো দেখা যাচ্ছে আস্তিনের সাপ। আরে ঘেন্না হচ্ছে তোমার উপর। বাবাজি, এবার তো এটা স্পষ্ট হয়ে গেল যে সাবিত্রী ডাইনি নয়। ডাইনি বলে কোনো কিছু হয় না, ভূত প্রেত না, হয় যেটা সেটা হলো শয়তান, যেটা মানুষজন তাদের নিজের মনে স্বয়ং জন্ম দিয়ে থাকে, আর সেই কারণেই তাদের জীবন খারাপ হয়ে যায়। নিজেদের চিন্তা ভাবনায় নিয়ন্ত্রণ রাখুন, নিজেদের জীবনকে সুন্দর বানান।